পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। শুক্রবার রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে কোরবানি দিতে দেখা যায়। দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া কয়েকজন বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। গরিব দুঃখীদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে চান তারা। ঈদুল আজহার প্রথম দিন সময় ও সুযোগের অভাবে যেসব পশু কোরবানি দেওয়া যায়নি, আজ শুক্রবার সেসব কোরবানি করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এলাকায় থেকে দ্বিতীয় দিনের কোরবানির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। মূলত আজ কারা পশু কোরবানি দিচ্ছেন, কি বলছেন তারা, এছাড়া বর্জ্য পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ইন্না, আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহাতে 3 দিন পর্যন্ত কুরবানির বিধান রয়েছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনে কিন্তু অসংখ্য কুরবানি হয় সারা দেশে। সে অনুযায়ী রাজধানীতেও কিন্তু বিপুল সংখ্যক কুরবানি হচ্ছে। তবে গতকালের তুলনায় আজকের কিন্তু সংখ্যা কম। অনেকে বলছেন যে আজকে কুরবানি দিচ্ছেন যেহেতু ঈদের দিনে যারা গরু তৈরি করে দেন, অর্থাৎ কসাই নামে যারা পরিচিত, তাদের একটা ডিমান্ড থাকে এবং তাদেরকে পাওয়া যায় না, যে কারণে অনেকে দ্বিতীয় দিনে কুরবানি দেন। আবার অনেকে বলছেন যে যেহেতু ইসলাম ধর্মে বিধান রয়েছে যে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনেও কুরবানি দেওয়া যায়, সে কারণে প্রথম দিনে কুরবানি না দিয়ে দ্বিতীয় দিনে দেন। আবার অনেকে কিন্তু প্রথম দিন কুরবানি দেওয়ার পর কিন্তু আবার দ্বিতীয় দিন আরেকটি কুরবানি দেন, আবার তৃতীয় দিনেও আরেকটি কুরবানি দেন, সেই বিধানটি। তবে ধর্মপ্রাণ মুসল্লিরা যেটি বলেছেন যে যেহেতু নবী রাসূলগণ ছাগল, ভেড়া এবং দুম্বা পালন করতেন, যেহেতু নবীজিরা পালন করতেন সেজন্য এটিকে সুন্নত হিসেবে তারা আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে কুরবানিতে আপনার গরুর চেয়ে ছাগল কিংবা ভেড়াকে দেওয়াটাই হচ্ছে উত্তম। এই জন্য তারা অনেকে ছাগল এবং ভেড়া কুরবানি দিচ্ছেন। তবে এই যে দ্বিতীয় দিনে যে কুরবানি হচ্ছে, এই দিনে কিন্তু কসাইদের তত একটা ডিমান্ড থাকে না, অর্থাৎ প্রথম দিনের চেয়ে অনেক কম ডিমান্ড থাকে, যে কারণে অনেকে কুরবানি দেন। এই কুরবানি দেওয়ার পর আপনার মুসল্লিরা, যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন, তারা এই কুরবানি শেষ করে তারা তাদের যে মাংস রয়েছে সেটিকে 3টি ভাগে ভাগ করবেন। একটি অংশ তারা নিজেদের ঘরে রাখবেন খাবারের জন্য এবং আরও 2টি অংশ, একটি অংশ গরিব যারা রয়েছেন, অর্থাৎ যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়ার বিধান রয়েছে এবং আরেকটি অংশ আত্মীয় স্বজনদেরকে দেওয়ার বিধান রয়েছে। তবে আজকে এই দ্বিতীয় দিনের এই কুরবানি শেষ করে অনেকেই আবার তৃতীয় দিনে কুরবানি দেবেন। ইন্না, কুরবানির বিষয় নিয়ে আমার কাছে রামপুরা থেকে এই ছিল তথ্য। ইন্না। ধন্যবাদ। দর্শক, রাজধানীর রামপুরা থেকে দ্বিতীয় দিনের পশু কোরবানির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। ঈদুল আজহার দিন রাজধানীর 12 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যায়নি রাজধানীর সিংহভাগ এলাকায়। ঈদের দিন মধ্যরাতেও ঢাকার বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে বর্জ্যের স্তূপ পড়ে থাকতে দেখা যায়। বর্জ্য সরিয়ে ফেলতে দেখা গেছে ধীর গতি। ঈদের প্রথম দিনে মাঠ পর্যায়ে প্রায় 34,000 টন বর্জ্য অপসারণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এ কাজে নিয়োজিত রয়েছে 13,453 জন পরিচ্ছন্নতা কর্মী। এদিকে বৃহস্পতিবার রাত 8টায় ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, 10 ঘন্টায় প্রায় 7,500 টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি। কোরবানির এই 3 দিন 72 ঘন্টা একটা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আমরা নগরবাসীকে একটু স্বস্তি দিব এবং বর্জ্য অপসারণে আমরা সফল হব। 10টি জোনে আমরা এই বর্জ্য অপসারণের জন্য 10টি জোনাল টিম এবং মনিটরিং টিম গঠন করেছি। হাটের যে বাসগুলো গাড়া থাকে তারা ইজারাদার, তারা নিজেরাই সেটাকে অপসারণ করবে। তারপরে যদি তারা অপসারণ না করে, সিটি কর্পোরেশন সেটা অপসারণ করে সেখানে ক্লিন করবে, পরিষ্কার করবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুর এলাকায় আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, ঈদের দ্বিতীয় দিনে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কেমন চিত্র দেখছেন রাজধানীতে? 2 সিটি কর্পোরেশনে কি তাদের কথা রাখতে পেরেছে? আমাদের জানাবেন।
ধন্যবাদ ইন্না আপনাকে। আসলে বর্জ্য অপসারণের যে বিষয়টি আমরা যদি আপডেট একটু বলতে চাই যে আজকে দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্জ্য অপসারণ চলছে, অর্থাৎ ঢাকার 2 সিটি কর্পোরেশন যদি একটু বলি যে আমরা জানি যে প্রায় 50,000 টনের অধিক আসলে বর্জ্য তৈরি হয়, বিশেষ করে এই কুরবানিকে কেন্দ্র করে। রাত 8টা পর্যন্ত আমরা যে চিত্রটি বা যে তথ্যটি পেয়েছি যে এই রাত 8টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আসলে 6,500 টনের মতো বর্জ্য তারা অপসারণ করতে পেরেছিল। সেটা অবশ্য রাতে 7,500 টনের পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে তথ্য আমরা পেয়েছিলাম যে 12,500 টনের মতো তারা বর্জ্য অপসারণ করেছে। তবে কিন্তু এখনও পুরোপুরি যে তারা বর্জ্য অপসারিত হয়েছে তা বলা চলবে না, কারণ আমরা এখন যে জায়গাটিতে রয়েছি শাহজাহানপুর এলাকা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার আওতাধীন ওয়ার্ডের একটি এলাকা এটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু তারা বর্জ্য অপসারণ করছেন। পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন, কারণ হচ্ছে যে এই যে জায়গাটি, এই যে এটি একটি হাট বসেছিল এখানে, এই হাটের কারণে কিন্তু এখানে এখনও এই হাটের যে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণের কাজ আসলে ওইভাবে গতকালকে শুরু করতে পারেনি, কারণ হচ্ছে গতকালকে অন্যান্য জায়গায় তারা বর্জ্য অপসারণ করেছে। আজকে কিন্তু সকাল থেকেই এই হাটে বর্জ্য অপসারণের কাজটি শুরু হয়েছে। তবে আমি একটু বলে রাখতে চাই যে কিন্তু জানতে পেরেছি যে আমরা 2 সিটি কর্পোরেশন মিলে কিন্তু 25,000 পরিচ্ছন্নতা কর্মী কিন্তু এই বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত রয়েছেন এবং প্রায় 2,000 যানবাহন কিন্তু চলাচল করছে এই বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত রয়েছেন। আমরা বলতে পারবো যে আসলে কুরবানি যে বিষয়টি এটি কিন্তু আসলে শুধু একদিন হয় না, যেহেতু কুরবানিও 3 দিন ব্যাপী ঢাকা শহরের মানুষ তারা পশু কুরবানি করে থাকেন, সে কারণে হয়তো বা প্রথম দিনের পর দ্বিতীয় দিন তৃতীয় দিনও কিন্তু পশু কুরবানি হয়, সে কারণেও কিন্তু কিছুটা বর্জ্য তৈরি হয়, যার কারণে 3 দিন ব্যাপী তারা এই পরিচ্ছন্নতা কার্যক্রম তারা হাতে নিয়েছেন। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দিন ধাপে ধাপে তারা এই বর্জ্যগুলো অপসারণ করবে। আমার সামনেই দেখতে পাচ্ছেন যে শাহজাহানপুর মাঠটি, যেখানে পশুর হাটের মূল জায়গাটি ছিল, সেই জায়গাটি আসলে বৃষ্টি কিংবা জানি যে বৈরী আবহাওয়ার কারণে এই হাটটিতে কিন্তু প্রচুর পরিমাণ এখনো বর্জ্য রয়ে গিয়েছে, কারণ এই হাটের যে আসলে হাট অপসারণ যেটা আমরা বলবো বাস অপসারণ হয়েছে, কিন্তু বর্জ্য একেবারেই অপসারণ করা হয়নি। সেই বর্জ্য অপসারণ করা হবে অল্প কিছুক্ষণ পরে। এই জায়গাটি কিন্তু পরিদর্শন করতে আসবেন আমরা জানতে পেরেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি এই পরিদর্শন করে তারপরে আমাদেরকে হয়তো বা আপডেট দিতে পারবেন যে আজকে সকাল পর্যন্ত কি পরিমাণ বর্জ্য অপসারিত হয়েছে। তবে আমরা আসলে বলতে পারি যে 2 সিটি কর্পোরেশন কিন্তু আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে তারা বর্জ্য অপসারণের জন্য, এবং তারা তাদের পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বর্জ্য অপসারণের জন্য। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের চিত্র পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হাসান। পবিত্র ঈদুল আজহার কোরবানির চামড়া সংগ্রহ শুরু হলেও ঢাকার সাভারে চামড়া শিল্পনগরীতে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিক্রেতারা। সরকার নির্ধারিত দাম তো দূরের কথা, সিন্ডিকেটের কারণে গতবারের চেয়ে অর্ধেক দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সেই সাথে ট্যানারির প্রবেশ পথে ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান খায়রুল। কোরবানির ঈদের চামড়া ঘিরে প্রতি বছরের মতো এবারও কর্মব্যস্ত ঢাকার সাভারের চামড়া শিল্পনগরী। সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেমায়েতপুরের ট্যানারিগুলোতে প্রবেশ করেছে মোট 192টি চামড়া বোঝাই ট্রাক, যার মধ্যে গরুর চামড়া 43,514টি এবং ছাগল ও ভেড়ার চামড়া রয়েছে 353টি। অর্থাৎ সব মিলিয়ে বিকেল পর্যন্ত প্রবেশকৃত মোট চামড়ার সংখ্যা 43,866টি। তবে চামড়ার এই বিপুল আমদানির মধ্যেও হাসি নেই প্রান্তিক বিক্রেতা ও মাদ্রাসার প্রতিনিধিদের মুখে। মাদ্রাসাগুলো একটা আয়ের উৎস, এর থেকে আমরা অনেক বঞ্চিত হচ্ছি। শেষ পর্যন্ত অনেক জোরাজুরির পরে আমরা 670 করে দাম পাইছি, কিন্তু ন্যায্য যেই দামটা সেটা আর পাই নাই। সরকার নির্ধারিত দাম তো দূরের কথা, গতবারের থেকেও অর্ধেক দামে চামড়া অনেকটা বাধ্য হয়েই দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মৌসুমী বিক্রেতারা। কেমিক্যালের দাম বেশি, চামড়া বিক্রির রেট কম। এখন চামড়া একটা যদি আপনার কেনে 700 টাকা, ট্যানারিয়া লাগো লস, কাঁচা লাগো লস। এবছর তো দাম আরো বেশি থাকার কথা ছিল, কিন্তু বলতেছে 400-500, কি জন্য করতেছে এরা জানে।
ঢাকার সাভার ও আশপাশের এলাকা এবং বিভিন্ন মাদ্রাসা থেকে যারা চামড়া নিয়ে এসেছেন তাদের অভিযোগ ট্যানারি মালিকদের গোপন সিন্ডিকেটের কারণেই বাজারে এই ধস। চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই তা ফেলে দিতে বাধ্য হচ্ছেন। এর উপর যোগ হয়েছে ট্যানারি এলাকায় প্রবেশপথে প্রকাশ্য চাঁদাবাজি ও হয়রানি। রশিদ বা স্লিপের নামে গাড়ি আটকে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। ছেলেপেলেরা আমাকে ধরছে যে রিসিট নিয়ে যে আপনার দিতে হবে 1000 টাকা দিতে হবে। আমি বললাম বাবা কিসের টাকা? আল্লাহর মেহের এই সময় বলতে আমার এই ভাই চলে আসছে, তোমরা কিছু টাকা নিবা দেখি জানি। এই সাংবাদিক ভাই আসাতে পরে আল্লাহ আমাকে হেফাজত। চামড়া শিল্পের এই অব্যবস্থাপনা আর সিন্ডিকেটের কারণে প্রতি বছরই লোকসানের মুখে পড়ছেন মৌসুমী ব্যবসায়ী ও এতিমখানাগুলো। বিক্রেতাদের দাবি অবিলম্বে এই কৃত্রিম সংকট দূর করতে এবং চামড়া শিল্প নগরীর চাঁদাবাজি বন্ধে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আসাদুজ্জামান খাইরুল, মাই টিভি, সাভার। ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে চলেছেন। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। তারা জানান রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা। অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। এদিকে বাড়ির পথ ধরতে স্টপেজ ছাড়াও বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা। পবিত্র ঈদুল আজহার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। রাত 8:30টার দিকে কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানায় মইজ্জারটেক থেকে যাত্রী নিয়ে আসা লেগুনাটিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে। টাঙ্গাইলের কালীহাতিতে বাসের চাপায় শফিকুল ইসলাম শফি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঈদের দিন উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা বলেন, বিকেলে শফিকুল ইসলাম শফি তার বোনকে কোরবানির মাংস দেওয়ার জন্য বাসা থেকে বের হয়। তিনি রাজাবাড়ি প্রাইমারি স্কুল থেকে এলেঙ্গা বাস স্ট্যান্ডে আসার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল। এ সময় চন্দ্রা পরিবহনের একটি দ্রুত গতির বাস শফিকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবহাওয়া আর মাটির বিশেষ গুণাগুণের কারণে সাতক্ষীরার আম আগে থেকেই বাজারে আসে। স্বাদ আর মিষ্টতার জন্য দেশ জুড়ে রয়েছে এ জেলার আমের ব্যাপক চাহিদা। তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে পরিবহনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রের রিপোর্ট তামান্না সাদিকার। স্বাদ আর মিষ্টতার জন্য দেশজুড়ে সাতক্ষীরার আমের ব্যাপক চাহিদা। তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে পরিবহনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠছে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে নির্ধারিত বুকিং চার্জের বাইরে প্রতিটি কার্টনে বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে প্লাস্টিকের বস্তা। বাজারে 15 থেকে 20 টাকা সেই বস্তার দাম রাখা হচ্ছে 50 টাকা পর্যন্ত। এর সঙ্গে যোগ হচ্ছে লেখা, প্যাকেটিং ও কর্মচারীদের বকশিশ। যে এখান থেকে স্থানান্তর করবো সেটা আমাদের খুব জর্জরিতার মধ্যে আছে। কুরিয়ার সার্ভিসের ভাড়াটা একটু কম থাকতো তাহলে আমাদের যে সাতক্ষীরা যে আমের জন্য বিখ্যাত ওই আমগুলো আরো বেশি আমদানি রপ্তানি বেশি হতো। সব মিলে দেখা যায় যে মালের চেয়ে আরো আমাদের পাঠানো খরচটা আরো বেশি হয়ে যায়। গ্রাহকদের দাবি, দেশের বিভিন্ন জেলায় প্রতি কেজি আম পাঠাতে খরচ হচ্ছে 13 থেকে 24 টাকা, অথচ অতিরিক্ত নানা খরচের কারণে বাড়ছে মোট পরিবহন ব্যয়। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। কুরিয়ার সার্ভিসগুলো ইচ্ছে খুশি মতো নিতে পারছে, এগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসনকে অবশ্যই উদ্যোগী হতে হবে। সুন্দরভাবে একটা সেবা দেওয়া এটা জেলা প্রশাসনের নৈতিক দায়িত্ব। এখানে জেলা প্রশাসনের কোনো দৃষ্টি নাই, কেউ কিছুই নাই। হ্যাঁ, ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট এন্ড নাথিং ডাজ নট ক্লেম ফর এনিথিং। ব্যবসায়ীরাও বলছেন, অতিরিক্ত পরিবহন খরচের কারণে সাতক্ষীরার আম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক ক্রেতা। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। কুরিয়ার সার্ভিসগুলা তাদের ইচ্ছা মতো এরা ভাড়া নেয় না, এইভাবেও তারা বলে গেলে যান না গেলে যেন না। কুরিয়ার সার্ভিসগুলোর এই বাড়তি ভাড়া আদায়ে প্রশাসনের কার্যকর কোনো তদারকি নেই বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, কুরিয়ার সার্ভিস নিয়ন্ত্রণ জেলা প্রশাসনের কাজ নয়।
তবে স্বস্তির খবর হলো সাতক্ষীরার আমের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় কম খরচে আম পরিবহনে বিশেষ ব্যবস্থা চালু করছে ডাক বিভাগ। স্পিডপোস্টের মাধ্যমে মৌসুমী যে ফল, বিশেষ করে আম, লিচু, এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের চার্জটাও খুবই কম, প্রথম কেজি 10 টাকা, পরবর্তী প্রতি কেজির জন্য 5 টাকা হারে প্রযোজ্য হবে। তামান্না সাদিকা, মাই টিভি। নারায়ণগঞ্জের ২৫০০-এ আলোচিত মস্তকবিহীন আব্রাহাম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি মোবারক মণ্ডলকে ইন্টারপোলের সহায়তায় কাতার থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়েছে পিবিআই। পিবিআই জানায়, হত্যাকাণ্ডের 5 মাস 10 দিন পর আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। গত 27 মে সকাল 6টায় তাকে দেশে আনা হয় এবং আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তে বেরিয়ে আসে নিহত আব্রাহাম খানের সঙ্গে গ্রেফতার হওয়া আসামি রুহুল আমিন রাব্বির খালার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগের জেরে হত্যার পরিকল্পনা করা হয়। আমরা নারায়ণগঞ্জ জেলায় যত ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে সেগুলোর যারা বিচার প্রার্থী আমরা তাদের বিচার প্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাই এবং বিশেষ করে আমরা হত্যা, খুনসহ ডাকাতি এই ধরনের জটিল যে মামলাগুলো আছে নারায়ণগঞ্জ জেলায়, যেগুলো আমরা কোর্টের নির্দেশে পেয়ে থাকি অথবা পুলিশ হেডকোয়ার্টার নির্দেশে পেয়ে থাকি, সেই মামলাগুলো আমরা সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করি সেই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে আসামিদেরকে গ্রেফতার করি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। উপজেলার দামোদরপুর ইউনিয়নের কটকটিপাড়া, জামুডাঙ্গা ঝুঁকিপূর্ণ ব্রিজ ও ঘাঘট নদী তীরবর্তী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে বলেও তিনি আশ্বাস দেন। বরিশালের হিজলায় গোয়ালঘরে বজ্রপাতে এক পরিবারের 5টি গরু মারা যাওয়ার ঘটনায় পাশে দাঁড়িয়েছে মুলাদী উপজেলার তেরোচর যুব ও ছাত্র ইউনিয়ন সংঘ। ভুক্তভোগী পরিবারকে একাধিক ছাগল উপহার দিয়েছে সংগঠনটি। গত 24 মে দিবাগত রাত 11:15টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড কোলচর গুচ্ছ গ্রামের শাহাব-আলী মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। বজ্রপাতের সঙ্গে সঙ্গে গোয়ালের 8টি গরুর মধ্যে 5টির প্রাণ হারায়, বাকি 3টি গরু আহত হয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারকে ছাগল উপহার দিয়ে পাশে দাঁড়ায় তেরোচর যুব ও ছাত্র ইউনিয়ন সংঘ।